আকাশ যখন গরজায় আগল দেয়া দরজায়, বিজলি যখন মোড়ল সাজে তিনটে মেঘের তরজায়, যখন হাওয়ার স্বর যায় বাগান ছেড়ে জ্বর যায়, বউ কপালে সন্ধে নামে ওষুধ দিতে বর যায়। এসব লেখে চর যায়, আগুনে অক্ষর যায়। আমরা জানি পীড়িত হলে কত রকম ঝড় যায়। উড়ো চুলের খড় যায়, বৃষ্টিতে মন কর যায়, সিঁদুরে মেঘ দেখলে কি আর ঘর পোড়াদের ডর যায়। এসব কেবল ছল চাতুরি, পূর্ব রাগের পর্যায়। দর্শক, শ্রীজাতের যায় কবিতা দিয়ে আজকে সকাল শুরু করলাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ সোমবার 19 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 2 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, আজ অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে। বাজেট নিয়ে একটু আলাপ করতে চাই। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিকেল 3টায় টেলিভিশনে এই বাজেট ঘোষণা করবেন। এবং এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণ থেকে সরকারের যোগান আসবে 1,21,000 কোটি টাকা। বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণ ধরা হয়েছে 1,05,000 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%। আর মূল্যস্ফীতি 6.5 নামিয়ে আনার ইচ্ছে অন্তর্বর্তী সরকারের। এবারের বাজেটে এনবিআর এর রাজস্ব 5 লাখ কোটি টাকা। বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে 4,86,900 কোটি টাকা, যেখানে এডিপিতে বরাদ্দ 2,30,000 কোটি। বাজেট নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন এবং কি প্রত্যাশা তাদের, এই নিয়ে একটু জেনে আসতে চাইবো। নওগাঁ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী যুক্ত হয়েছেন, তার কাছেই চলে যাব সরাসরি। হারুন, শুভ সকাল আপনাকে। বাজেট ঘোষণার কথাটি দিয়েই শুরু করলাম আমাদের আজকের আয়োজন। আসলে আমি যদি একটু বলি যে এলাকার মানুষের সাথেই কথা হলো কিনা, যে বাজেট নিয়ে তাদের প্রত্যাশাটা কি, বিশেষ করে এই অর্থ বছরের বাজেট, এবং একই সাথে একটু কৃষকদের কথাও যদি জানতে চাই যে তাদের প্রত্যাশা কি এবং একই সাথে তাদের প্রতিও কতটা নজর রাখা হচ্ছে বা রাখছেন সরকার, সব মিলে একটু বলুন। জি, শুভ সকাল। একটু আগে আসলে বেশ কয়েকজন চাষির সঙ্গে কথা হচ্ছিল। আমরা এসেছিও একটি আম বাগানে, সেখানে বেশ কয়েকজন চাষির সঙ্গে কথা হচ্ছিল। প্রতি বছরই বিশেষ করে কৃষি খাতে যে বাজেট আসলে ধরা হয় সেটি নিয়ে যারা চাষি আছেন, কৃষক আছেন, তাদের বেশ খানিকটা অস্বস্তি, অতৃপ্তি বা ক্ষোভ থাকে আর কি। যেই বাজেটটি দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয়, সেটি আসলে খুবই অপ্রতুল বলা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের তেমনটাই কথা হচ্ছিল। তারা বলছিলেন যে বরাদ্দটুকুও দেওয়া হয় সেটিও আসলে সঠিকভাবে যে বন্টন করা হয় সেটিও নয়। বিভিন্ন সময় দেখা গেছে যে রাজনৈতিক বিবেচনায় যারা দলীয় নেতাকর্মী কিংবা এরকম আছেন তাদের মধ্যে আসলে মূলত এগুলো প্রণোদনা বলেন বা ভর্তুকি বলেন সেগুলো আসলে বন্টন করা হয়। আসলে কৃষকরা বলছিলেন তারা কেউ চান না যে বাড়িতে গিয়ে সরকার আসলে তাদেরকে ভাত দিক বা টাকা দিক, এরকমটা না। বিষয়টা হচ্ছে তারা বলছিলেন যে যেমন এই সময় আসলে কোল্ড স্টোরেজ আছে বিভিন্ন জায়গায় আলু সংরক্ষণের জন্য, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এগুলো সম্পূর্ণই বেসরকারি ব্যবস্থাপনায়। সরকার যদি এই অঞ্চলটাতে যেহেতু প্রচুর সংখ্যক আলু হয়, সেই জায়গায় সরকারি ব্যবস্থাপনায় অল্প খরচে সেই কৃষকরা যদি আলু রাখতে পারেন ভালো হবে, তাহলে দেখা যাচ্ছে চাষিরা আসলে উপকৃত হবেন। ঠিক এইরকমই চাষিদের আসলে ছোট ছোট চাওয়া। আমরা একজন চাষির সঙ্গে কথা বলতে চাই, সোহেল রানা, তার সঙ্গে শুনতে চাই যে এইবারে যে বাজেট ঘোষণা করা হচ্ছে, প্রতি বছরে আমরা বেশ খানিকটা অস্বস্তি আপনাদের মধ্যে লক্ষ্য করি। এইবারে আসলে আপনাদের প্রত্যাশা কি? কি ধরনের বাজেট হলে ভালো হয়? কি ধরনের চাওয়া আপনাদের? আমরা বাজেটে কৃষক বান্ধব একটা বাজেট চাই, কারণ আমরা যে পরিমাণ কৃষকরা প্রোডাকশন করে, যে আলু আপনি একটু আগে বললেন, আলু, আম, সবজি, মাছ, মানে কৃষি পণ্য যে পরিমাণ উৎপাদন করি সেই পরিমাণ কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। বছরের পর বছর, 2-1 বছর যদি ব্যতিক্রম ছাড়া, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন যে সময় প্রোডাকশনটা আমরা ঘরে তুলি সেই সময় মূল্য থাকে না, ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হই।
হয়তো মধ্যস্বত্বভোগী এটার ফলটা পায়, কৃষকের কাছ থেকে তখন অল্প মূল্যে কিনে তারা স্টোরেজ করে হোক বা মিডলম্যানটা কিন্তু বেশি লাভবান হয়। আমরা চাই যে সরকার যেন উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যেই ধাপগুলো আছে এগুলোতে যদি কিছু উদ্যোগ নেয়, এবং আমরা যেহেতু কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদন করি, সেই পরিমাণ কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না, কিন্তু এক্সপোর্টের বিশাল সম্ভাবনা। ইউরোপ, মিডল ইস্টে প্রচুর সবজি বলেন, তাজা ফলমূল বলেন, এগুলো কিন্তু প্রচুর চাহিদা। এই উৎপাদক থেকে কাস্টমার পর্যন্ত পৌঁছতে বা এক্সপোর্ট পর্যন্ত পৌঁছতে যে মাঝখানে যে ধাপগুলো আছে, বেশ কিছু কমপ্লায়েন্স যদি আমরা সরকারের মাধ্যমে এগুলো করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা আমরা ন্যায্য মূল্য পাবো। সারা বছর ব্যাপী আমরা কষ্ট করে উৎপাদন করি, ফড়িয়ারা মধ্যস্বত্বভোগীরা হয়তো লাভের ফসলটা খায়, ভাগটা খায়। এক্ষেত্রে যদি সরকার স্টোরেজ করতে পারে, যেই বেল্টে যেই প্রোডাকশনগুলো হয়, সবজির বেল্টে, ফলের বেল্টে, এবং এগুলো যদি আমরা ধাপে ধাপে কমপ্লায়েন্স মেনে যদি বিদেশি গ্যাপ সার্টিফিকেশন করে সার্টিফাইড পণ্যগুলো যদি বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা আমরা প্রচুর লাভবান হব। তিনি বলছিলেন আসলে যে বিশেষ করে এই নওগাঁ বলেন কিংবা রাজশাহী অঞ্চল বলেন, এই এলাকাগুলোতে আসলে ধান, আলু কিংবা অন্যান্য আসলে যে ফসলগুলো চাষ হয় সেগুলো আসলে মূলত সংরক্ষণ বলেন কিংবা হচ্ছে বাজারজাত করেন, সেই জায়গাগুলোতে যদি চাষিদেরকে আসলে বা কৃষকদেরকে ভর্তুকি দেওয়া যায়, তাহলে সেটি একটি উপকৃত হন তারা। আমরা তথ্য যতটুকু আসলে পাচ্ছিলাম যে আসলে গত বছরের যেই বাজেট ধরা হয়েছিল কৃষি খাতে, যে 17,000 কোটি টাকা, এবারে আসলে সেটি বাড়ানোর একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের কাছ থেকে। 25,000 কোটি টাকা বলা হয়েছে, যদিও বা সরকার বলেছে যে না, গতবারেরটাই তারা আসলে বরাদ্দ রাখবেন। মোটামুটি এরকমটাই কৃষকদের মধ্যে অস্বস্তি আছে, এবং তারপরেও কৃষকরা আসলে প্রত্যাশা করে যে এইবারের যে বাজেট, সে বাজেটে সরকারের সুদৃষ্টি থাকবে কৃষক এবং কৃষির প্রতি। হারুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে হারুন রশিদ চৌধুরী যুক্ত হয়েছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে তিনি একজন চাষির সাথে কথা বলছিলেন, কৃষকের প্রত্যাশা সেসব তিনি বিস্তারিত জানাচ্ছিলেন, এবং তিনি একটি বিষয়ে উল্লেখ করেছেন যে যেই এলাকায় আসলে যে সমস্ত পণ্য উৎপাদন হয়, সেই উৎপাদনের দিকে আরেকটু নজর দেওয়া এবং সবশেষে যেন ন্যায্য মূল্য পান কৃষকেরা, সেই প্রত্যাশার কথা আমরা জানছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। এবারে আসলে একটু আজকের পত্রিকাগুলো দেখে নিতে চাবো, এবং পত্রিকার দিকে নজর বোলানোর আগে একটু বৃষ্টির খবরও জেনে আসতে চাই। আজ রাজধানীতেও কিন্তু এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে বাইরে, এবং টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ব্রাহ্মণবাড়িয়ার কালিকাপুর, রহিমপুর সহ 10টি গ্রামের নিচু এলাকায় ঢুকেছে পানি, ডুবেছে বেশ কিছু বাড়িঘর এবং সবজি ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। প্রশাসন বলছে দুর্গতদের জন্য খোলা হয়েছে 11টি আশ্রয় কেন্দ্র। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে শুকনো খাবার। হবিগঞ্জে বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন, এতে আতঙ্কে বাসিন্দারা। একটু ব্রাহ্মণবাড়িয়া থেকেই ঘুরে আসতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার প্লাবিত এলাকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, শুভ সকাল আপনাকে। আসলে মানে বৃষ্টির সময় বৃষ্টিটা আনন্দের না হয়ে অনেক সময় মানে ভোগান্তি হয়ে যায়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি যে সেখানেই মোটামুটি ঘর বাড়িগুলো একটু ডোবাই হয়ে রয়েছে, জলাবদ্ধতা হয়েছে। সব মিলে কি অবস্থা বলুন না সেখানে, এবং বিশেষ করে সাধারণ মানুষের জন্য একটু স্বস্তি যেন হয় বা একটু নিরাপদ আশ্রয়স্থলে যেন তারা থাকতে পারেন, এই বিষয়গুলোর দিকে কতটা নজর দেওয়া হচ্ছে বা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? জি, শুভ সকাল আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আখাউড়ার যে মুগরা, মনিয়ন্দ এবং দক্ষিণ আখাউড়া ইউনিয়নের যে 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানকার যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু নিকটস্থ প্রায় যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে 11টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেখানে কিন্তু ইতিমধ্যে যারা দুর্গত মানুষ রয়েছেন তারা কিন্তু আশ্রয় নিতে শুরু করেছেন। তো মূলত বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিনের যে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, সে সাথে ভারতের যে পাহাড়ি ঢল রয়েছে, আপনি যেমনটা জানেন যে ভারতের আগরতলাতেও কিন্তু ভারী বর্ষণ হয়েছে, যে কারণে কিন্তু যে পানির তুর সেটি কিন্তু খুবই ব্যাপকভাবে আখাউড়ার যে হাওড়া নদী রয়েছে সেটি দিয়ে কিন্তু ধেয়ে আসছে। এবং ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হাওড়া নদীর যে পানি রয়েছে সেটি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু আখাউড়ার যে এই 3টি ইউনিয়নের
উপজেলার আব্দুল্লাহপুর, কালিকাপুর, বীরচন্দ্রপুর, বঙ্গের চর, ইটনা সহ যে অন্তত 10 থেকে 12টি গ্রাম কিন্তু এখন প্লাবিত হয়েছে এবং সেখানকার যারা মানুষজন পানিবন্দী হয়ে রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছেন। তো ইতিমধ্যে যারা পানিবন্দী ছিলেন তাদের অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য নিকটস্থ যে বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু তারা উঠতে শুরু করেছেন এবং উপজেলা প্রশাসন যেটি বলছেন যে আসলে তারা ইতিমধ্যে বিভিন্ন দুর্গতদের তালিকা প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেই তালিকা মোতাবেক কিন্তু তাদেরকে যে সুপেয় পানি সহ যে অন্যান্য খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তারা পৌঁছে দিবেন। তো এছাড়া আপনাকে জানিয়ে রাখি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তিনি জানিয়েছেন যে যেহেতু হাওড়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানির তীব্রতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে ইটনা এবং কন্ডেল বাজারের যে বাঁধটি রয়েছে সেটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো অনেকটাই অবনতির দিকে যেতে পারে আর কি। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এখন যেহেতু বৃষ্টি নেই, যদি কোনো কারণে বৃষ্টিপাত হয় এবং ঢলের তীব্রতা থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তো এই ছিল আমার কাছে ব্রাউনগড়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে, আপনিও নিরাপদে থাকবেন সে প্রত্যাশাই রইল আমাদের পক্ষ থেকে। দর্শক, এবারে একটু লালমনিরহাটে ঘুরে আসতে চাই। ভুটান এবং সিকিমে লাগাতার বৃষ্টিতে ফুঁসে উঠতে শুরু করেছে তিস্তা। উজানের ঢলে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় তিস্তাপাড়ের মানুষ। তিস্তার পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, শুভ সকাল আপনাকে। মাহফুজ, আসলে একইভাবে আপনাকেও দেখতে পাচ্ছি যে আপনি জলাবদ্ধতার মাঝেই দাঁড়িয়ে আছেন। আশপাশের মানুষের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, তাদেরকে নিরাপদে নেবার জন্যই বা কি কি পদক্ষেপ নেওয়া হলো, সবকিছু মিলিয়ে আসলে সেখানকার অবস্থা জানতে চাই। লালমনিরহাটের তিস্তার পানি আসলে তিস্তায় কিন্তু বিস্তীর্ণ চরাঞ্চল বরাবরই থেকে থাকে, কিন্তু এ জায়গায় প্রত্যেকবারই যে সমস্যাটা হয়ে থাকে উজানে যখন ভারী ঢল চলে আসে তখন কিন্তু একবারে এই বিস্তীর্ণ চরাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যায়। আপনার ডায়াল দর্শক, আমাদের সহকর্মীর সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু আবহাওয়ার তথ্য জানতে চাইব। আমরা মনে হয় আবার পেয়েছি আমাদের সহকর্মীকে। সেখানে কিন্তু বর্তমানে পানি রয়েছে, রাস্তা ডুবে গেছে, সাধারণ মানুষ তাদের যে চলাচলের যে ব্যাঘাত থেকে শুরু করে বয়স্করা তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, তারা কিন্তু চলাচল করতে পারছেন না। শিক্ষার্থীরা যে স্কুলে যাবেন সেই জায়গাটিতে কিন্তু তাদের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি সাধারণ মানুষ, আপনি যেটি বলছিলেন, সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে, যে তাদের বিশেষ পশু নিয়ে কিন্তু বড় ভোগান্তি। যেহেতু কৃষি প্রধান জেলা, কৃষির উপরেই সাধারণত অধিকাংশ মানুষ নির্ভর করে থাকে, সেই কৃষির জায়গা থেকে কিন্তু ক্ষতির একটা বিষয় রয়েছে। আমি সকাল থেকে এলাকা ঘুরছিলাম, গতকালকেও খোঁজ নিয়েছিলাম যে এলাকার বিস্তীর্ণ যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চলের পার্শ্ববর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নদী পার কেন্দ্রিক যে জমি জমাগুলো রয়েছে, এখানে কিন্তু ফসল রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে ধান রয়েছে, ভুট্টা রয়েছে, পাট রয়েছে, পাশাপাশি বিভিন্ন নানা ধরনের যে বর্তমানে মৌসুমী ফসল এগুলো কিন্তু চরাঞ্চলের লোকজন আসলে রোপণ করে থাকেন। এই পানিটা আসলে হঠাৎ করে, যদিও বা এই তিস্তা চরাঞ্চলের মানুষদের প্রস্তুতিটা খুব কম থাকে এই সময়ে, যে আরো আসলে বেশি দেরিতে আসলে বন্যা আসবার কথা, সেই জায়গা থেকে কিন্তু এই আগাম বন্যাটা ঈদের আগেই এসে গেছে। কারণ বর্ষার আষাঢ় মাস এখনো কিন্তু পড়েনি, তারপরেও কিন্তু যে ভারী বর্ষণ, বিশেষ করে উজানের ঢলের কারণে কিন্তু পানির গতি বেড়েছে, যার কারণে এই তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে ধন্যবাদ আপনাকে। দর্শক, একটি বিরতি নিতে হচ্ছে, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার সকাল 24-এ। দর্শক, এবারে আসলে আজকের পত্রিকার খবরগুলো দেখে নিতে চাইবো। শুরুতেই বলেছিলাম বাজেট
পেশের কথা এবং প্রতিটা পত্রিকায় কিন্তু আসলে সেই খবরটি প্রথম পাতায় স্থান পেয়েছে আমি দেখতে পাচ্ছি। আমার হাতে শুরুতেই সমকাল রয়েছে, আমি যদি সমকালের প্রথম পাতা দেখে নিতে চাই, আমি শিরোনাম দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি কমানো ও রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। বলা হচ্ছে আজ জাতীয় বাজেট পেশ, সেই খবরটি এখানে রয়েছে। বাজেটে বড় ধরনের গুণগত পরিবর্তন আনার সুযোগ ছিল অন্তর্বর্তী সরকারের। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের একটি মন্তব্য এখানে দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকার আজ সোমবার আগামী অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করছে এবং বেশিরভাগ সময় কিন্তু আসলে মানুষের মাথায় যে প্রশ্নটি আসে যে কোন কোন জিনিসের দাম বাড়বে অথবা কমবে, এই বিষয়গুলিও সেটিও কিন্তু স্থান পেয়েছে সমকালে এই খবরগুলি বিস্তারিত। পাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিচার শুরু পরোয়ানা, এই খবরটিও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৫ অভিযোগের কথা বলা হয়েছে এখানে। একই সাথে আমিনুল ইসলাম বুলবুলের একটি সাক্ষাৎকারও এখানে রয়েছে। ২০টি দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তিনি এখানে বলেছেন। সবকিছু মিলিয়ে সমকালের প্রধান খবরগুলো দেখে নিলাম। এরপরে আমার হাতে প্রথম আলো আছে, আমি যদি প্রথম আলোর প্রথম পাতাটা একটু দেখে নিতে চাই, এখানেও বাজেটের খবরই স্থান পেয়েছে। শিরোনাম অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। আসছে বাজেট ২০২৫-২৬, বলা হচ্ছে অর্থনীতি যে অনেকটা স্থিতিশীলতার দিকে সংহত হয়েছে তা ব্যক্তি বিনিয়োগ যথেষ্ট পরিমাণে বাড়াতে পারবে না। এখন মূল লক্ষ্যই হওয়া উচিত বেসরকারি বিনিয়োগ বাড়ানো, একটি মন্তব্য দেখতে পাচ্ছি আমরা দেবপ্রিয় ভট্টাচার্যের, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। এছাড়াও আরেকটি শিরোনাম অনিশ্চয়তা ও অস্থিরতায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগের খবরটিও রয়েছে প্রথম আলোর প্রথম পাতায়। আরেকটি খবর দেখতে পাচ্ছি রাজশাহীর বাজারে এবার আম বেশি দাম কম। প্রথম আলোর প্রথম পাতার যে খবরগুলি দেখে নিলাম আমরা। এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রথম পাতা যদি দেখি, ট্রাইব্যুনালের যে বিষয়টি রয়েছে সেই খবরটি স্থান পেয়েছে এখানে। অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, সেই ৩ মন্ত্রীর পেটের রেল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে। এছাড়াও বিশেষ লেখা আছে, এর শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন। চীনা ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা আরও একটি শিরোনাম পড়ছি, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব করুন। বিশেষ সাক্ষাৎকারও রয়েছে ডক্টর ফাহমিদা খাতুনের, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না। বাজেটের একটি খবরও আমি দেখতে পাচ্ছি কালের কণ্ঠের প্রথম পাতায়, এর শিরোনাম দাবির চাপে অতৃপ্তির বাজেট। আজ বাজেট পেশ হবে। কালের কণ্ঠের প্রথম পাতাগুলো দেখে নিলাম। এরপরে আমার হাতে রয়েছে যুগান্তরের প্রথম পাতাতে বাজেট কর অব্যাহতিতে লাগাম। আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার। শেষ মুহূর্তে টাকা খরচের হিড়িক শিরোনামে আরও একটি খবর দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে চলতি অর্থ বছরের অর্থাৎ ২৪-২৫ সংশোধিত উন্নয়ন বাজেটে শেষ মুহূর্তে খরচের হিড়িক পড়েছে। তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের কারণে দুর্নীতি, অনিয়ম ও অপচয় হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। চীনের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা সেই ম্যানুফ্যাকচারিং হাবের যে খবরটি ঢাকাকে তৈরি করতে বলা হয়েছে, সেই খবরটি দৈনিক যুগান্তরেও স্থান পেয়েছে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এই খবরটিও রয়েছে যুগান্তরে। এই ছিল যুগান্তরের প্রথম পাতার খবরগুলো। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার ছোট বাজেট হচ্ছে। আজ গণমাধ্যমে বাজেট ঘোষণা বলা হয়েছে, বাজেট নিয়ে বিস্তারিত সব তথ্য, বাজেটের আকার, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি সব কিছুই কিন্তু লক্ষ্যগুলো এখানে বিস্তারিত দেয়া আছে। নির্বাচনের বিষয়টিও স্থান পেয়েছে ইত্তেফাকে। ডিসেম্বর-জুন যে কোনো মাসেই নির্বাচন হতে পারে, ৩০ জুনের পরে যাবে না, প্রেস সচিব বলেছেন। দর্শক, খবরের কাগজগুলো দেখে নিলাম। ঈদ কিন্তু খুব কাছে চলে এসেছে এবং ঈদ যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে, কেমন হচ্ছে, ভোলায় লঞ্চ ঘাটগুলো
কিভাবে সবকিছু সামলাচ্ছে, টহল জোরদার করেছে কোস্টগার্ড, আমরা খবর পেয়েছি। এই বিষয়গুলো আসলে বিস্তারিত আমরা জানতে চাই। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আদিল, ঈদ একেবারে মানে খুব দ্রুত চলে এসেছে বলা যায়, ছুটিও শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই। কেমন দেখছেন সেখানে সবকিছু, এবং প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হলো, এবং একই সাথে যাত্রাটা যেন নির্বিঘ্নে হয় সেটা কতটা নিশ্চিত করা হচ্ছে? জি, শুভ সকাল নিকিতা। আসলে দক্ষিণ অঞ্চলের বিশেষ করে ভোলা জেলার যে যাত্রীরা যারা রাজধানী বা অন্য জেলায় আছেন, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, এই অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। তারা আসলে লঞ্চে যে আসতে অভ্যস্ত, তো সেই ক্ষেত্রে এই যাত্রা যেন নৌপথে নির্বিঘ্ন হয় সেই জন্যই কিন্তু আমরা দেখছি যে ঘাটগুলোতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে এবং যাত্রীরাও কিন্তু তারা এই লঞ্চে আসা যাওয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা একটি লঞ্চ কর্ণফুলী, সেই লঞ্চটি ঘাটে আছেন, সেটি কিন্তু যাত্রীরা এখানে সকালবেলায় কিন্তু ভিড় হয়ে যায়। শুধু সকাল নয়, দুপুর, রাত সবসময় কিন্তু লঞ্চ ঘাটগুলো ভিড় থাকে এবং এই রোড দিয়ে কিন্তু বিভিন্ন অঞ্চলের যাত্রীরা কিন্তু শুধু ভোলা নয়, লক্ষ্মীপুর হয়ে ভোলা, তারপরে বরিশালের যাত্রীরা অনেক সময় ভোলা রুট দিয়ে যাতায়াত করে থাকে। তো এইসব রুটে অনেক সময় যাত্রী বেশি অনেক ধরনের দুষ্কৃতিকারী কিংবা অনেক সময় মাদক বহন করতে পারে, সেই জন্য এই সব জায়গাতে কেউ করতে না পারে তার জন্য কিন্তু কোস্টগার্ড তারা কিন্তু টহল জোরদার করেছেন। এর পাশাপাশি নৌপথে যেসব ধরনের বিশেষ করে কোনো অবৈধ যান, স্পিড বোট কিংবা ছোট ছোট নৌযান যারা এই সময় ঝুঁকি নিয়ে চলাচল করে, তারা যেন চলাচল করতে পারে এবং কোনো ধরনের নৌ দুর্ঘটনা না হয় সেই জন্য কিন্তু সচেষ্ট আছে কোস্টগার্ডের পক্ষ থেকে। আমরা যেটুকু জেনেছি প্রায় 17টি ঘাটে তারা কিন্তু এই তাদের টহল জোরদার করেছে। আমরা একটু কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশন, তার সাথে একটু কথা বলবো যে আপনারা এই যে নৌপথে এই যাত্রা উপলক্ষে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন যাত্রীদের জন্য? কোস্টগার্ড আপনারা জানেন সবসময় হচ্ছে যে আমাদের দায়িত্বপূর্ণ যে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় সবসময় আমরা সারা বছরই দায়িত্ব পালন করে আসছি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। আর আসন্ন ঈদুল আজহা 2025 উপলক্ষে আমরা এই কার্যক্রম তৎপরতা নিশ্চিতভাবে বৃদ্ধি করেছি। বিশেষত আমাদের আওতাধীন যে নদী তীরবর্তী খেয়াঘাট, লঞ্চঘাট, ফেরিঘাট সমূহ আছে, সেখানে আমরা জনসচেতনমূলক প্রচারণা, মাইকিং এবং নিরাপত্তা বৃদ্ধিকল্পে টহল এবং নজরদারি বৃদ্ধি করেছি। এছাড়াও সন্দেহজনক ব্যক্তিবর্গকে আমরা করছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম কোস্টগার্ডের স্টাফ অফিসারের কাছ থেকে, এবং এই নিরাপত্তার কারণে কিন্তু যাত্রীরাও কিন্তু নির্বিঘ্নে এখন তারা যাতায়াত করছে। তো সব মিলিয়ে ঈদ যাত্রা এই উপকূলীয় জেলা ভোলা সহ যেসব এলাকার নৌপথে যারা যাত্রীরা যোগাযোগ করেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। ভোলার এই লিচা লঞ্চঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদিল জানাচ্ছিলেন ঈদ যাত্রার প্রস্তুতি কেমন হচ্ছে সেই নিয়ে বিস্তারিত। আজ এই পর্যন্তই শেষ করতে হচ্ছে সকাল 24। শুরু করেছিলাম বাজেট নিয়ে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশার কথা আজ আমরা আমাদের আয়োজন থেকে জেনেছি, সেই প্রত্যাশা কিছুটা পূরণ হবে এবং সাধারণ মানুষ বাজেটে কিছুটা স্বস্তি পাবে, এমন প্রত্যাশা নিয়ে শেষ করছে আজকাল সকাল 24। সবাই সঙ্গেই থাকুন।